এ বিষয়ে আরও জানতে আঙ্কারা থেকে সাবেক তুর্কি কূটনৈতিক ডক্টর জেমাল সাঙ্গু আমাদের সাথে আছেন। ডক্টর জেমাল সাঙ্গু, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওয়াশিংটন ও তেহরানের 60 দিনের যুদ্ধবিরতি বাড়ানো কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এটি কি ইঙ্গিত দেয় যে তারা অবশেষে কূটনৈতিক প্রক্রিয়ার দিকে এগোচ্ছে? প্রথমত সুপ্রভাত এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। নিশ্চিতভাবেই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি, কারণ এটি ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন ও তেহরান উভয়ই এখনও কূটনীতিকে সরাসরি সংঘাতের চেয়ে বেশি পছন্দ করছে। 60 দিনের মেয়াদ বাড়ানো কাগজে খুব নাটকীয় মনে না হলেও মধ্যপ্রাচ্যে আলোচনার জন্য অতিরিক্ত সময় কেনা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো যোগাযোগের পথ খোলা রয়েছে। এটি আমাদের বলে দেয় বর্তমানে কোনো পক্ষই পরিস্থিতিকে আরও বড় আঞ্চলিক সংঘাতে পরিণত করতে চায় না। এটাই অনেক বড় ব্যাপার। একই সঙ্গে আমাদের বাস্তববাদী থাকা উচিত যে কয়েক দশকের অবিশ্বাস, নিষেধাজ্ঞা, আঞ্চলিক প্রতিযোগিতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এক রাতেই দূর হয়ে যেতে পারে না। এই যদিও এটি এখনো খুব বড় কোনো ঐতিহাসিক মাইলফলক বা অগ্রগতি নাও হতে পারে, তবে এটি হয়তো শুধুমাত্র বর্তমানের এই সংকট ব্যবস্থাপনার গণ্ডি ছাড়িয়ে আরো অনেক বেশি কাঠামোবদ্ধ একটা কূটনৈতিক পর্যায়ের সূচনা হিসেবে গণ্য হতে পারে। ঠিক আছে, পাহরে এবং শেষ পর্যন্ত এমন এক অঞ্চলে যেখানে উত্তেজনা রাতারাতি খুব দ্রুত বেড়ে যেতে পারে, সেখানে কথা চালিয়ে যাওয়ার ইচ্ছা নিজেই একটি শক্তিশালী কৌশলগত বার্তা। এবং আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প এখনো এমওইউ অনুমোদন দেননি। এখন কোন মূল বিষয়গুলো এই চুক্তিকে আটকাতে পারে? আসলে বাস্তবিকভাবে ইতিবাচক কূটনৈতিক সংকেত থাকা সত্ত্বেও এখনো বেশ কয়েকটি বড় বিষয় এই চুক্তিকে জটিল করে তুলতে পারে। প্রথমত, নিষেধাজ্ঞা প্রত্যাহার, এটাই প্রধান বিষয়। ইরান চায় অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত গ্যারান্টি এবং আর্থিক স্বস্তি। অন্যদিকে ওয়াশিংটন চায় আঞ্চলিক নিরাপত্তা এবং পারমাণবিক স্বচ্ছতার বিষয়ে আরও শক্তিশালী প্রতিশ্রুতি। এবং দ্বিতীয়ত, পারমাণবিক বিষয়টি উভয় পক্ষের জন্যই রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল, বিশেষ করে সমৃদ্ধিকরণের মাত্রা, যাচাইয়ের পদ্ধতি এবং পরিদর্শন নিয়ে। আপনার প্রতিনিধি তেহরান থেকে সেই বিষয়টি খুব স্পষ্টভাবেই উল্লেখ করেছেন। এবং তৃতীয়ত, অভ্যন্তরীণ রাজনীতি এখনো একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়ে গেছে। তেহরান এবং ওয়াশিংটন উভয় জায়গাতেই আপসের ব্যাপারে গভীরভাবে সন্দিহান শক্তিশালী গোষ্ঠী রয়েছে। এই আলোচনার সাথে যুক্ত প্রতিনিধিরা শুধু একে অপরের সঙ্গে কূটনীতি সামলাচ্ছেন না, বরং তারা নিজেদের দেশে তীব্র অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও প্রতিকূলতাও মোকাবিলা করছেন। তাই এমনকি যদি কারিগরি ও কৌশলগত দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়, তবুও উচ্চ পর্যায়ের রাজনৈতিক অনুমোদন পাওয়া তখনও বেশ কঠিন হতে পারে। কারণ কূটনীতিতে আলোচনার টেবিলে একটি সাধারণ অবস্থানে পৌঁছানো কেবল লড়াইয়ের অর্ধেক মাত্র। এই সব দীর্ঘ আলোচনার পরে রাজনৈতিক সমর্থন ও জনমত ধরে রাখা এই আসলে সবচেয়ে জটিল এবং কঠিন একটি চ্যালেঞ্জ। আপনি কয়েকটি জটিল বিষয়ে কথা বললেন, কিন্তু এই আলোচনায় হরমুজ প্রণালীর গুরুত্ব নিয়ে কি বলবেন? প্রকৃতপক্ষে দেখতে গেলে কৌশলগত দৃষ্টিকোণ থেকে হরমুজ প্রণালী এই আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা কেন্দ্রীয় আলোচনার বিষয়। কারণ এটি একদিকে যেমন ভূরাজনৈতিক চাপের কেন্দ্রবিন্দু, অন্যদিকে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী করিডরগুলোর মধ্যে অন্যতম একটি। এছাড়াও আমাদের সকলেরই এটি জানা আছে যে প্রতিদিন এই অত্যন্ত সংকীর্ণ জলপথটি দিয়েই বিশ্বের বিশাল একটা বড় অংশের তেল ও গ্যাস সরবরাহ ও রপ্তানি করা হয়ে থাকে। সেখানে যে কোনো অস্থিরতা সঙ্গে সঙ্গে বৈশ্বিক জ্বালানি মূল্য, শিপিং খরচ, বীমা বাজার এবং বিনিয়োগকারীদের আস্থার উপর প্রভাব ফেলে। এবং আমরা আমাদের শহরগুলোতে, আমাদের দেশে এই সব মূল্য বৃদ্ধি দেখেছি। ইরানের জন্য
হরমুজ ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ শৈব সুবিধা প্রদান করে। যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশসমূহ এবং আরও অনেক বৈশ্বিক অর্থনীতির জন্য সেখানে নৌ চলাচলের স্বাধীনতাকে আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে মনে করা হয়। এই কারণেই সামুদ্রিক নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা সংক্রান্ত আলোচনা ঘনিষ্ঠভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। সহজভাবে বললে, হরমুজ প্রণালীর স্থিতিশীলতা আর শুধু একটি আঞ্চলিক উদ্বেগ বা আঞ্চলিক বিষয় নয়, এটি সরাসরিভাবে পুরো বিশ্বের সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। এখন আপনার কি মনে হয় উভয় পক্ষই দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা করছে, নাকি এটা কেবল উত্তেজনা এড়াতে এবং পরিস্থিতি শান্ত রাখতে একটি সাময়িক বিরতি? আচ্ছা, এই পর্যায়ে আমার মনে হয় এটা সম্ভবত উভয়েরই মিশ্রণ। এটা স্পষ্ট যে একটা বৃহত্তর সংঘর্ষ এড়াতে সত্যিকারের আগ্রহ রয়েছে, কারণ উত্তেজনা বৃদ্ধির খরচ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিকভাবে ক্রমশই বিপজ্জনক হয়ে উঠেছে। আমরা 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 দেখতে পাচ্ছি 28শে ফেব্রুয়ারির পর থেকে বিশ্ব অর্থনীতি কতটা ক্ষতি হয়েছে। তবে একটি সত্যিকারের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সময়ের সাথে সাথে আস্থা পুনর্গঠন করতে হবে, এবং আমরা সবাই জানি দশকের পর দশক ধরে সংঘর্ষ ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সেই আস্থা এখনো অত্যন্ত সীমিত। তাই আমরা এখন যা দেখছি তা সম্ভবত একটি বাস্তববাদী কূটনৈতিক প্রচেষ্টা। প্রথমে উত্তেজনা কমানো, তারপর পরিস্থিতি স্থিতিশীল করা, এবং কেবল তারপরেই দেখা হবে বৃহত্তর কোনো রাজনৈতিক সমঝোতা বাস্তবসম্মতভাবে অর্জনযোগ্য বা উপলব্ধি কিনা। আরও বিস্তারিতভাবে বলতে গেলে, এটা হয়তো এখনো কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পুনর্মিলন নয়, কিন্তু এটা স্পষ্টভাবে একটি সুপরিকল্পিত পদক্ষেপ ও প্রচেষ্টা, যাতে এই অঞ্চলটি আরও চরম বিপজ্জনক অস্থিতিশীলতা এবং ভয়াবহ সংঘর্ষের দিকে না গড়িয়ে পড়ে। এখন আঞ্চলিক মধ্যস্থতাকারী যেমন পাকিস্তান ও উপসাগরীয় রাষ্ট্রগুলো দুই পক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখতে কি ভূমিকা পালন করছে? আসলে যেটা বোঝা গুরুত্বপূর্ণ তা হলো, আঞ্চলিক মধ্যস্থতাকারীরা বর্তমানে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক বিচ্ছিন্নতা ঠেকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনি যেমন উল্লেখ করেছেন, পাকিস্তান, কাতার, ওমান এবং আরও কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র খুব স্পষ্টভাবেই বুঝতে পারে যে দীর্ঘস্থায়ী অস্থিরতা আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য পথ, জ্বালানি বাজার এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি। আমরা লক্ষ্য করেছি যে পাকিস্তানের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে অত্যন্ত চমৎকার এবং কার্যকর কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে, যা তাকে অত্যন্ত নীরবে কূটনৈতিক সংলাপকে সমর্থন করার একটি বিশেষ সুযোগ তৈরি করে দেয়। এদিকে কাতার ও ওমান ক্রমশ নিজেদেরকে বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসাবে প্রতিষ্ঠিত করেছে, যারা সংবেদনশীল আলোচনায় সহায়তা করতে সক্ষম। তাদের এই অসামান্য অবদান ও ভূমিকা প্রায়ই প্রকাশ্যে সাধারণ মানুষের চোখে খুব একটা ধরা পড়ে না, কিন্তু আমি গভীরভাবে বিশ্বাস করি যে কৌশলগত দিক থেকে এটি অত্যন্ত মূল্যবান এবং প্রয়োজনীয়, কারণ তারা পারস্পরিক ভুল বোঝাবুঝি ও অবিশ্বাস কমাতে এবং সংকটের কঠিন সময়েও সংলাপ ও আলোচনার পথ প্রশস্ত রাখতে সাহায্য করে। এবং বর্তমান সময়ের অত্যন্ত জটিল এবং চরম ভঙ্গুর ভূ রাজনৈতিক ও আঞ্চলিক পরিবেশে কখনো কখনো পারস্পরিক যোগাযোগের পথগুলো নিরবিচ্ছিন্নভাবে উন্মুক্ত রাখার সক্ষমতা অর্জন করাই আধুনিক কূটনীতির ক্ষেত্রে অন্যতম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য সাফল্য হিসাবে বিবেচিত হতে পারে।